সিরিয়ায় দীর্ঘ ১৫ বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র ১২ দিনেই পতন ঘটল বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলে। গেল ২৭ নভেম্বর আলেপ্পোয় প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণ নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এ বিষয়ে আরও খবর জানবো আমরা সহকর্মী রবিউল ইসলাম আওলাদের কাছ থেকে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সকাল থেকেই সিরিয়া প্রসঙ্গ, সিরিয়ার সব খবর কিন্তু আপনি ফলো করছেন এবং সবশেষ আমরা যেটি দেখতে পারলাম যে সবশেষ গুঞ্জন দিয়েই শুরু করি, বাশার আল আসাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, আমরা এমনটি শুনতে পাচ্ছি। এটির আসলে সত্যতা কি এখনো নিশ্চিত করা গেছে? ধন্যবাদ ইনান। আসলে এই বিষয়টি এখনও আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেভাবে নিশ্চিত করতে পারেনি। তবে যেই মুহূর্তে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ব্যক্তিগত বিমান নিয়ে উড্ডয়ন করেছেন এবং সেই উড্ডয়নের যে রাডার ব্যবস্থা থাকে, স্বয়ংক্রিয় রাডার ব্যবস্থা, বিমানের পর্যবেক্ষণ করার জন্য যে ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা কিন্তু ছিল না। কিছুক্ষণের মধ্যেই সেটি হাওয়া হয়ে যায়, অর্থাৎ এই বিমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং সেই মুহূর্তেই আমরা জানি সিরিয়ার হোমসের কাছে একটি বিমানও বিধ্বস্ত হয়েছে, এমন একটি বিভিন্ন গণমাধ্যম থেকে খবর এসেছে, যে কারণে অনেকে আসলে দুয়ে দিয়ে চার মেলানোর চেষ্টা করছে। জি, সব মিলিয়ে এখন যদি আমি বলি যে আমরা দেখলাম যে 2 যুগের বেশি সময় আসাদ সরকার ক্ষমতায় ছিল এবং তার বাবাও কিন্তু এর আগে আপনি জানেন যে 29 বছর দীর্ঘদিন ক্ষমতায় ছিল। হঠাৎ করে 12 দিনের ব্যবধানে, প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে হঠাৎ করে 12 দিনের ব্যবধানে প্রথমে আলেপ্পোর পর হোম, তারপরে একেবারে দামেস্কের কাছাকাছি এসে তারা একেবারে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এটির পিছনে আসলে কি ধরনের শক্তি কাজ করেছে? ইনান, আপনি জানেন যে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো যখন সিরিয়ার একের পর এক শহর দখল করলো এবং রাজধানী দামেস্কে চলে আসলো, এটি কিন্তু খুব অল্প সময় এবং মাত্র 12 দিন, এবং এটিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে কুইক মুভমেন্ট, অর্থাৎ দ্রুত পরিবর্তন, চেঞ্জ হচ্ছে পরিস্থিতি। কেউই আন্দাজ করতে পারছে না যে এত দ্রুত এই এত বড় একটি সরকার, অর্থাৎ আমরা জানি যে কিন্তু এই 12 দিন ধরে যে সরকারের যে পতন হলো, ঠিক এই 12 দিন বললে ভুল হবে। আপনি জানেন যে গত প্রায় 15 বছর ধরে সরকার বিরোধী বিক্ষোভ, গৃহযুদ্ধে বিধ্বস্ত যে ভঙ্গুর অবস্থা ছিল সিরিয়ার, সেটি কিন্তু প্রমাণিত হলো এই 12 দিনের এই পরিবর্তনের কারণে। আমরা একটু এই যে সিরিয়ার যে বাশার আল আসাদের পরিবর্তন হলো, সেই পরিবর্তনের কারণে বিশ্বের যে বিভিন্ন যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো এবং আরও কী কী আমাদের কাছে আছে, আমরা একটু জেনে নিতে চাই যে সিরিয়ায় 50 বছরের মধ্যে স্বৈর শাসনের কিন্তু অবসান হলো। এবং তিনি এই যে আমি যেটা আপনাকে আগেই বলেছিলাম যে ব্যক্তিগত বিমানে সিরিয়া থেকে যাওয়ার সময় সেটি পালিয়ে গেছেন আসাদ, সেটাতে এবং বিধ্বস্ত হওয়ার গুঞ্জন রয়েছে। এবং আরও একটি বিষয় আছে যে নতুন যুগের সূচনা, অর্থাৎ যে বিদ্রোহী গোষ্ঠী যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করলেন, তারা বলেছেন যে আমরা প্রতিশোধ পরায়ণ হব না, অর্থাৎ ইনক্লুসিভ, অর্থাৎ সবার যে মত প্রকাশের স্বাধীনতা এবং সবার অবস্থান, সেই অবস্থানটা ধরে রাখার চেষ্টা করছে, যেটি কিন্তু এই ভঙ্গুর যে সিরিয়া, সেই অবস্থানের একটা বড় গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট। আরেকটি যে মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের উত্থানের শঙ্কা করছেন অনেক দেশ, এর মধ্যে সিরিয়ার যে প্রতিবেশী দেশ ইরাক, তারা কিন্তু এই বাশার আল আসাদের পরিবর্তনের কারণে, তার ক্ষমতাচ্যুতের কারণে কিন্তু এই ধরনের শঙ্কা প্রকাশ করেছে। আসলে রবিউল, শুধু তো আসলে ইরাকটা, আরও অনেকগুলো দেশের স্বার্থ কিন্তু এই সিরিয়া ঘিরে আসলে জড়িত। আমি যদি একেবারে নির্দিষ্ট করে বলি, রাশিয়াকে আমরা দেখেছি 2016 সালে কিভাবে তারা সিরিয়াকে সমর্থন দিয়েছে। তারপর আবার একইভাবে ইরান তাদের হিজবুল্লাহ গোষ্ঠীর মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু আসাদ সরকারকে তারা সব ধরনের সহযোগিতা দিয়েছে। ইরান এবং রাশিয়া বরাবরই আসাদ সরকারকে নানাভাবে সমর্থন দিয়ে আসছে, এবং এক্ষেত্রে কিন্তু এই যে হঠাৎ যে পরিবর্তন হলো, এই হঠাৎ পরিবর্তনের কিন্তু নানা রকম মেরুকরণ খোঁজা হচ্ছে। শুধুমাত্র আসলে ইরান আর রাশিয়ার কথাও যদি আমরা বাদ দিই, এছাড়া আবার যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে তাদের অনেকগুলো বিষয় স্বার্থ জড়িত রয়েছে। যে ট্রাম্প বলেছেন বিশ্বের যে মোড়ল যে দেশগুলো রয়েছে, অর্থাৎ পরাশক্তি যে দেশগুলো রয়েছে, তাদের কিন্তু একটা ক্ষেত্র পরিণত হয়েছিল এবং একটি বড় ধরনের কিন্তু একটা পরিবর্তন বিশ্বজুড়ে আসছে। এই মুহূর্তে সিরিয়ার যে আসাদ সরকারের পতন হলো, এরপরে আসলে বিশ্বের যে বিভিন্ন দেশগুলো আছে, আমরা তুরস্কে দেখেছি যে বিক্ষোভ করতে দেখেছি, এবং আফগানিস্তানের তালেবান সরকার কিন্তু আবার এটিকে স্বাগত জানিয়েছে। এই যে বিষয়গুলো, অন্যান্য দেশগুলো আসলে কি বলছে? আসলে পশ্চিমা দেশগুলো এখনো দ্বিধাদ্বন্দ্বিত রয়েছে। তারা বাশার আল আসাদের বিপক্ষে ছিল, তারা বাশার আল আসাদকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছে, দীর্ঘদিন ধরে তারাও তাকে নানাভাবে চেষ্টা করেছে। কিন্তু যেভাবে তাকে সরানো হয়েছে, সেটি নিয়ে তারা আসলে খুবই স্পর্শকাতর বিষয় মনে করছে। এই মুহূর্তে তারা হুট করে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। আমরা যদি একটু মোটা দাগে একটু যদি বিশ্লেষণ করি, যদি হঠাৎ করেই খেয়াল করবেন যে এতদিন কিন্তু সিরিয়ার ইস্যুটা ধামাচাপা পড়েছিল, কিন্তু হঠাৎ করে গত 27 নভেম্বর আমরা দেখলাম যে
আমরা কিন্তু এই নামটি আসলে শুনিনি। একেবারে সত্যি কথা যেটি যে হায়াত তাহরির আল শাম, আমরা হঠাৎ করে এই নামটি শুনেছি। এই হায়াত তাহরির আল শামস কিন্তু খুবই একটা কৌশলগত একটি নাম। এর আগে কিন্তু তাদের আল নুসরা ফ্রন্ট নামে যখন গৃহযুদ্ধ শুরু হয়, সেই গৃহযুদ্ধের সময় কিন্তু তাদের মূল নাম ছিল আল নুসরা ফ্রন্ট। এবং তারা কিন্তু ওই সময় যখন গৃহযুদ্ধটা খুব জটিল আকার ধারণ করে, তীব্র আকার ধারণ করে, তারা কিন্তু ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু ওই সময় রাশিয়া এবং ইরান সমর্থিত যে হিজবুল্লাহ রয়েছে বা অন্যান্য শিয়া মিলিশিয়া বাহিনী রয়েছে, সেই বাহিনীর কারণে তারা কিন্তু খুব একটি আগাতে পারেনি। এবং এই গোষ্ঠীর যিনি প্রধান, তিনি কিন্তু এর মধ্যে বলেছেন যে তিনি প্রতিশোধ দিবেন না। তিনিও কিন্তু এখন নতুন করে আলোচনায়, তিনি কি তাহলে ক্ষমতা নিতে যাচ্ছেন, তিনি আসলে পরবর্তী তার করণীয় কি হবে, এটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আলোচনা বা গুঞ্জন শুরু হয়েছে। একটু আগে আমরা খবর পেয়েছি যে দামেস্কে ইরানি যে দূতাবাস আছে সেখানে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু আমরা পরিষ্কার করে এখন আসলে বিস্তারিত তথ্য জানিনি। তার মানে বোঝাই যাচ্ছে যে ঠিক আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এখন যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এখন যে বিশ্ব রাজনীতি, সেই রাজনীতির কিন্তু একটা পট পরিবর্তন হবে। আমার কাছে কিছু আমি দেখাতে চাই যে মধ্যপ্রাচ্যের প্রভাব পড়তে পারে কিন্তু ইরান এবং রাশিয়ার, যেটি আমরা জানি যে আসাদ সরকারকে ক্ষমতায় রাখতে তারা কিন্তু সব ধরনের ভূমিকা পালন করেছে এবং সবশেষ গতকাল পর্যন্ত কিন্তু তারা সশস্ত্র লড়াই করেছে। এবং এখনও আমরা জানি যে সিরিয়ায় রাশিয়ার যে সামরিক যে স্থাপনা সেটিও রয়েছে। এছাড়া কিন্তু আমরা একটু জিনিস, যুক্তরাষ্ট্রের অবস্থানটা কিন্তু খুব কৌশলগত। তারা কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করে না, পুরোপুরি সমর্থনও দেয়নি, আবার তারা কিন্তু তার থেকে মুখ একেবারে ফিরিয়েও নেয়নি। কিন্তু এখানে জটিল কথা হলো যে এই যে হায়াত আল শামস, যে আল তাহরির আল শামস, এই গোষ্ঠীটা কিন্তু মূলত হলো জঙ্গি গোষ্ঠী যে আল কায়দা রয়েছে, তার থেকে কিন্তু বের হয়ে কিন্তু এই দল গঠন করেছিল। আল কায়দা দমনের নামে কিন্তু আমরা দেখেছি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে পশ্চিমা দেশগুলোর যে প্রভাব, সেই প্রভাব থেকে বেরোচ্ছিল। কিন্তু এখন আবার তাদেরই যে অ্যাফিলিয়েটেড যে সংগঠন বলা হচ্ছে, তাকে কিন্তু এখন তার আবার সিরিয়ার জাতীয়তাবাদী সংগঠন বলা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আরব বিশ্বও কিন্তু এখন নতুন করে বিশ্বগুলো আমরা দেখছি এই সময় পরিবর্তনের পর দেখা যাবে যে পরিস্থিতি আসলে কোন দিকে যায়। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান, তিনিও কিন্তু বলেছেন যে সিরিয়ায় যে এখন পরিস্থিতি নতুন বাস্তবতা বলছে, তিনি বলছেন যে এই বিশ্বকে সিরিয়ার এই নতুন বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। রবিউল, আমরা আসলে তাই আশা করি যে খুব দ্রুত এটির একটি সমাধান হবে এবং যে পরিবর্তিত পরিস্থিতি সেটি নিশ্চয়ই একটি সমাধান হবে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম।